হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা ষষ্ঠ শ্রেণীর প্রশ্নবিচিত্রার গণিতের 2 নম্বর স্কুল সলভ করব। দেখো, একদম প্রথম প্রশ্ন যেটা আছে, সঠিক উত্তর নির্বাচন করো। এই সরলটা করতে বলেছে। দেখো, আমি এই প্রশ্নটা তুলে নিয়েছি। তাহলে 12 থেকে 2 বাদ দিলে কত হবে? 10। 10 ভাজিত 2, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5। তারপরের প্রশ্নটা দেখো, যেগুলো মুখোমুখি হয়ে যাবে সেগুলো মুখোমুখি হচ্ছে বলে দেবো। দেখো, বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কিন্তু সবসময় এক হয়। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক হবে। ওকে, আচ্ছা, তোমরা যে অঙ্কগুলো করবে এর যে উত্তরটা কত হলো তার পাশে কিন্তু লিখে দেবে। এর উত্তরটা হচ্ছে বি হলো। তারপরে 2 নম্বর দাগের উত্তর শর্ট প্রশ্ন, এত ভেঙে ভেঙে করতে হবে না। ওকে, 2 নম্বর দাগে দুটি পরস্পর মৌলিক সংখ্যা গসাগু 1, এ হবে হলো। তারপরে 3 নম্বর প্রশ্নটা দেখো, 1/5 সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ মানে লবকেও যাই দিয়ে গুণ করবো, হরকেও। তুমি লবকে 2 দিয়ে গুণ করলে হরকেও 2 দিয়ে গুণ করো, লবকে 3 দিয়ে গুণ করলে হরকেও 3 দিয়ে গুণ করো। তাহলে দেখো, এখানে 2/10 এটা হবে, মানে একেও 2 দিয়ে গুণ করেছে, একেও 2 দিয়ে গুণ করেছে। তাহলে 2 একে 2, 2 5 10, তাহলে এইটা। তাহলে সমতুল্য ভগ্নাংশ মানে একটা সংখ্যা দিয়ে লব হরকে গুণ করতে হবে। ওকে, তাহলে এটা হবে 3 দাগের, তাহলে সি হবে হলো। এটা কেমন বার হয়েছে আমি না একটু করে দিচ্ছি। 2/10, এটা সি হলো। তারপরে দেখো আইভির দাগেরটা দেখো, আইভির দাগেরটা এত এর দুটি 2-এর স্থানীয় মান, 2-2-এর স্থানীয় মান, এগুলো তোমরা 5-6-এও 4-5-এও শিখেছো। স্থানীয় মানে কোন স্থানে আছে, এটা দেখো একক দশক, এটা দশকের ঘরে আছে, মানে এই স্থানীয় মান 10 গুণ করবে। এটা একক, দশক, শতক, হাজার, এই দুইটা কত? হাজারের ঘরে আছে, মানে একে হাজার দিয়ে গুণ করবে, মানে 2 ইন্টু হাজার, মানে 2000 হলো। আমি এটা লিখে করছি। দেখো দেখো তাহলে এই 2-এর স্থানীয় মান কত হবে? দেখো, একক দশক মানে এর সঙ্গে 10 দিয়ে গুণ করব, তাহলে 10 দিয়ে 20, আর একক, দশক, শতক, হাজার, হাজার, এই 2-এর সঙ্গে হাজার গুণ করব, মানে এই যে স্থানীয় মানে পার্থক্য, মানে এখানে কিন্তু বিয়োগ হলো। তাহলে 2000 বিয়োগ 20 হলো। এই 2-এর স্থানীয় মান কত? 2000। কেন? এই যে বললাম একক, দশক, শতক, হাজারের ঘরে আছে বলে হাজার গুণ হয়েছে, যার ঘরে থাকবে তত গুণ হবে, সোজা কথা। তাহলে এর স্থানীয় মান 2000, এর স্থানীয় মান 20। তাহলে এটা হচ্ছে কত হবে? 1980 হলো। এর এর দুটি 2-এর স্থানীয় মানে পার্থক্য এইটা। তার পরের প্রশ্ন দেখো, ভির দাগেরটা দেখো। ভির দাগেরটা কী বলছে? কত টাকার এত অংশ 4 টাকা। তাহলে কত টাকার এত অংশ সমান 4 টাকা লিখব, তাই না? তাহলে আমি কি লিখব? তাহলে দেখো, কত টাকা 1/3 অংশ কত হয় বলছে? 4 হবে, তাহলে সমান 4। ওকে, তাহলে এর মানে তো গুণ, তাই না? এর মানে গুণ। তাহলে তাহলে এটা তাহলে ভাগ আছে, এপাশে গেলে তাহলে গুণ হবে। ব্যাপারটা ভালো করে বোঝো। কত টাকার 1/3 অংশ সমান 4, তো তাহলে কত টাকার মানে এর হলো, এর মানে তাহলে গুণ। তাহলে এই 3টা ভাগ আছে, সেদিকে গেলে কত হবে? গুণ গুণ হবে, তাই না? তাহলে 12 টাকা হবে। আচ্ছা, আগের দাগের যে উত্তরটা ডি হবে হলো, আগের দিকে উত্তরটা ডি হবে, তোমরা লিখে দেবে কিন্তু পাশে, লিখতেই হবে মনে করে। ওকে, কেননা ওটাই তো তোমাকে উত্তরটা চেয়েছে, উত্তরটা তুমি উত্তরে দাগ নম্বরটা না লিখলে নম্বর দেবে না। তাহলে এটা তাহলে ভির দাগেরটা কত হবে? 12 হবে হলো। তাহলে ভির দাগেরটা হবে 12, এ হবে 12 টাকা। ক্লিয়ার?
তারপরে ভিআই, ভিআই বলছে দেখো ভিআই দেখো, ভিআই বলছে বৃত্তের একটি অংশ, বৃত্তের বলছে কিন্তু একটা বৃত্ত যখন আঁকা হয় বৃত্তের একটি অংশ কোনটা, এটা কিন্তু বৃত্তচাপ হবে, বৃত্তের একটি অংশ বৃত্তচাপ, এটা সি। বৃত্তচাপ। তারপরে দেখো এই প্রশ্নটা খুব সহজ, দুটি সরলরেখাংশ পরস্পর লম্বভাবে থাকলে ওই সরলরেখাংশ দুটির মধ্যে যে কোণের মান হবে 90 ডিগ্রি। সবাই জানো একটি সরলরেখার উপর আর একটি সরলরেখা যখন লম্বভাবে অবস্থান করে, দেখো আমি একটু রাফলি বলে দিচ্ছি ছবি এঁকে, হ্যাঁ দেখো একটি সরলরেখার উপর যখন আরেকটা সরলরেখা লম্বভাবে অবস্থান করবে, এই স্টাইলটা তোমাদের মনে রাখতে আমি বারবার বলি। এই কোণটা কত, 90 ডিগ্রি হলো, এটাও 90 ডিগ্রি। একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্বভাবে অবস্থান করলে যে কোণ হয় সেটা কত, 90 ডিগ্রি কোণ। ওকে, তাহলে ভি দুটো আই কোনটা হবে, এটা বি হবে, 90 ডিগ্রি। ওকে, তারপরে কি বলছে, একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করা যাবে কটি। একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু, ধরো একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে, এই বিন্দুতে একটি লম্ব অঙ্কন করা যাবে, তাই না? কটি অঙ্কন করা যাবে, তাহলে একটি। একটি হলো। তারপরে দেখো আই এক্স দেখো বলছে 24, 36, 54 লসাগু, 24, 36, 54 লসাগু নয়, সরি এটা গসাগু। গসাগু কেমন করতে হয় তোমাদের বারবার বলছি, এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটা দিয়ে এই সবগুলো যাবে, এখানে যতগুলো আছে দেখো 2 দিয়ে কিন্তু সবাই যাবে, 2 একে 2, 2 দুয়ে 4, 2 একে 2, 2 আটে 16, 2 দুয়ে 4, 2 সাতে 14 হলো। আবার দেখো 3-এ যাবে, দেখো সবাই 3 4-এ 12, 3 6 18, 3 9 27, আর দেখো এগুলো সবাই যাবে না, ক্লিয়ার। আর গসাগু শুধু এই ধারেরগুলো গুণ হয়, হলো। তাহলে অতএব গসাগু সমান 2 গুণিতক 3 সমান 6। ওকে, তাহলে 1-এর দাগ আমরা কমপ্লিট করে ফেললাম, আমরা 2-এর দাগে যাব। ওকে, দেখো 2-এর দাগে আছে কি, 15%কে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হলো। সামান্য ভগ্নাংশ মানে লব-হর থাকবে, তাই না? লব-হর থাকতেই হবে। তাহলে তো তোমরা মনে রাখবে এটাকে শতকরা চিহ্ন বলে, বাংলায় শতকরা, ইংলিশে পার্সেন্টেজ। এই চিহ্নকে তুলতে হলে নিচে 100 দিতে হয়, হলো। তাহলে আমি এটাকে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে কি বলেছি, তাহলে পার্সেন্টেজটা তুলতে হবে, পার্সেন্টেজ তুলতে হলে নিচে 100 দিতে হয়, মানে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো 5 3-এ 15, 5 2 10 0, তাহলে কত হবে, 3/20। দেখো একটু যাদের দেখতে অসুবিধা হয়েছিল, দেখো 15% সমান আমরা কি জানি, পার্সেন্টেজ চিহ্ন, মানে বা এটাকে শতকরা চিহ্ন বলে। এই চিহ্ন তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 15/100 লিখেছি, দেখো তাহলে 5 3-এ 15, 5 2 10 0, 3/20, তাহলে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। ওকে, তারপরের প্রশ্নটা দেখো, তারপরের প্রশ্ন দেখো, এইটাকে শতকরায় প্রকাশ করতে বলছে। শতকরা প্রকাশ আগে প্রথম স্কুলেও ছিল, 100 দিয়ে গুণ করতে হবে। ওকে, শতকরা প্রকাশ মানে 100 দিয়ে গুণ করতে পারো বা 100/100 দিয়ে গুণ করতে পারো, দুটো করলেই হবে। দেখো তাহলে এটা কি আছে, 1 পূর্ণ 2/5, একে পূর্ণ ভেঙে নাও, 5 একে 5, 6 7, তাহলে 7/5। একে শতকরা প্রকাশ কেমন করব, 100/100 দিয়ে গুণ করলে হবে। তাহলে 5 একে 5, 5 2 10 0, তাহলে এটা কত হলো, 140/100, তার মানে এটা কত হবে, 140% হলো, শতকরায় প্রকাশ হলো। তারপরের প্রশ্নটা দেখো, বলছে বৃত্তের ব্যাস, দেখো এই যে বৃত্তের ব্যাস বলছে বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, অবশ্যই তো ব্যাসার্ধের দ্বিগুণ তো বৃত্তের ব্যাস হয়, অবশ্যই এটা সত্য হবে। ওকে, সত্য।
তারপরের প্রশ্ন দেখো, বাবা গরম দেখো, আইভি কী আছে প্রশ্নটা আমি দেখো তুলে নিচ্ছি। 8.23 ইন্টু 0.3, তোমাদের গুণটা আমি দেখো দেখিয়ে দিচ্ছি, দশমিকের গুণ যারা শেখনি দেখো শিখে নাও। দশমিকের গুণের সময় দশমিকের সোজা যে দশমিকে রাখতে হবে ওরকম কোনো নিয়ম নেই, দশমিকের যোগ বিয়োগের সময় দশমিকের সোজা দশমিক রাখতে হবে। দেখো 3 3 9, 3 2 6, আর 3 24, এই দশমিক কেমন বসবে, গুণের দুটোর পরে গুণকের একটার পরে, তাহলে মোট 3টের পরে, 1 2 3টে হলো, এইভাবে দশমিকটা দিতে হয়। এইটা আপাতত শিখবে তোমরা, গুণের ক্ষেত্রে এই নিয়ম। তারপরে দেখো অঙ্কটা আছে ভির দাগে, দেখো আছে ভির দাগে কোন অঙ্কটা আছে, 0.65 ভাজিত 0.5। আচ্ছা একে আমরা কি করতে পারি, আমরা তোমাদের যদি মনে হয় তোমরা এরকম বাই আকারেও করতে পারো। আচ্ছা দেখো দশমিকের পরে দুটো আছে, এর একটা আছে, একটা শূন্য দিয়ে দাও, তাহলে এরও দশমিকের পরে দুটো আছে, এরও দশমিকের পরে দুটো আছে, তাহলে একই হলে দশমিক উঠে যায়। ওকে, এবারে তুমি করো 5 একে 5, 5 3 15, 5 একে 5 10 হলো, তাহলে এটা কবে 1.3 হবে। কারণ 10 দিয়ে ভাগ মানে কি, একটা শূন্য মানে একটা সংখ্যা দশমিক বাম দিকে সরবে, এই দশমিক নেই মানে তো এখানে আছে, তাহলে একটা সংখ্যা বাম দিকে সরলে এখানে হবে, ভাগের সময় বাম দিকে দশমিক সরে যেহেতু, তাহলে 1.3। দেখো এটা আপাতত এই পর্যন্ত কমপ্লিট। তারপরের প্রশ্নটা দেখো হচ্ছে 121-এর বর্গমূল, 121-এর এইটাকে বলে বর্গমূল বার করতে বলছে। ওকে, তোমরা যারা যারা বর্গনমতা শিখেছো বা মুখস্থ করেছো তোমরা প্রত্যেকেই বর্গনমতা পারলে 30 পর্যন্ত মুখস্থ করে নেবে হলো। এখন কম্পিটিশানের যুগ, তুমি যত এগিয়ে থাকবে ততই সুবিধা। তাহলে 121কে আমরা কী লিখতে পারি গো, 11 ইন্টু 11, তাই না, 11 বর্গ তো 121। আচ্ছা রুট থেকে এই বর্গমূল চিহ্ন এর বাইরে বেরোনোর উপায় কি, জোড়ের জন্য প্রতি জোড়ের জন্য একটা বাইরে বেরোবে, তাহলে 11 দুটো আছে, তাহলে একটা বাইরে বেরিয়ে গেছে, তাহলে এর উত্তরটা হবে 11। তারপরে আছে দেখো ভি দুটো আই আছে, দেখো তারপর বলছে 9 স্কোয়ার, 9 স্কোয়ার মানে কি, এইটা 9 স্কোয়ার বা 9-এর বর্গ হলো, ওপরে যত থাকবে নিচেরটাকে ততবার গুণ করতে হবে, 2 আছে নিচেরটাকে 2বার গুণ করব, 81 হলো হলো। তারপরে দেখো ভি ভি তিনটেই দেখো, কয়েকটা প্রশ্ন দেখালাম না, দেখো আমি এটাও করে ফেলছি, এটা করে ফেলেছি, এটাও করে ফেলেছি, এটা করছি সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত। এটা আগের ক্লাস হয়েছিল, সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত ও সমান হবে হলো, মানে যেহেতু ত্রিভুজ কি মোট তো 180, তাহলে ত্রিভুজে যেহেতু 3টি কোণ যেহেতু সমান হবে, তাহলে 3 দিয়ে ভাগ করো 60, মানে সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত হবে 60:60। ওকে, তারপরের প্রশ্ন দেখো, এই যে আইএক্স আছে 7:5 অনুপাতটির পূর্বপদ কত। পূর্বপদ মানে আমি বলেছিলাম আগেরটাকে পূর্বপদ বলে, তাই না, আগেরটাকে পূর্বপদ বলে, তাহলে 7, তাহলে এর পূর্বপদ, তাহলে 7:5 এই অনুপাতটির পূর্বপদ হবে 7 হবে। ওকে, তাহলে আমরা 2-এর দাগে কমপ্লিট করলাম, এবারে আমরা 3-এর দাগে শুরু করব। দেখো আমরা 3-এর দাগের প্রশ্নগুলো করব। 10 কিগ্রা ও 15 কিগ্রাকে অনুপাতে প্রকাশ করো, এই অনুপাতটি গুরু না লঘু অনুপাত। আগে আমরা জানি গুরু অনুপাত লঘু অনুপাত বলতে কী বোঝো, তোমাদের বইতে দেখো এই পৃষ্ঠাটায় আমি দাগিয়ে রেখেছি, তোমরা গুরু অনুপাত, লঘু অনুপাত আর সামান্যপাত এটা কাকে বলে মুখস্থ করে নেবে, এই 3টের মধ্যে কিন্তু পরীক্ষায় একটা আসবেই। আচ্ছা দেখো বলছে কোনো অনুপাতের পূর্বপদ মানে এইটা প্রথমটা,
পূর্বপদটা উত্তরপদ মানে এইটা উত্তরপদের চেয়ে যদি বড় হয় তাহলে তাকে গুরু অনুপাত বলে। আর লঘু 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 অনুপাত বলছে পূর্বপদটা উত্তরপদের থেকে ছোট হবে, হলো পূর্বপদ উত্তরপদের চেয়ে ছোট হবে। ক্লিয়ার? তার মানে আমরা সাধারণ ভাষায় বুঝলাম, প্রথমটা যদি বড় হয় দ্বিতীয়টা যদি ছোট হয় তাহলে সেটা হচ্ছে গুরু অনুপাত হয়, আর এর উল্টোটা হলে লঘু অনুপাত। দেখো তাহলে এখানে আমরা আগে অনুপাতে প্রকাশ করি। তাহলে 10:15। দেখো তাহলে কি 5 দিয়ে 10, এটাকে আমরা কী লিখতে পারি, 5-এ কাটবে 5 দিয়ে 10, 5-3 15। তাহলে প্রথমটা তো বড় নয়, তাহলে এটা কি, এটা হচ্ছে লঘু অনুপাত। হলো প্রথমটা বড় হলে গুরু হলো, মনে রাখবে। হ্যাঁ, তাহলে এটি লঘু অনুপাত। তার পরের প্রশ্নটা দেখো, বলছে দেখো এই যে 8 বছর 7 মাস 21 দিন হলো ইন্টু 9 কত বছর কত মাস কত দিন। দেখো আমরা 8 বছর 7 মাস 21 দিন, একে 9 দিয়ে গুণ করতে বলছে। 9 দিয়ে গুণ করে দিই, 9 কত 72 নাকি গো? আচ্ছা এদিক দিয়ে গুণ করি সুবিধা হবে, তোমরা এই দিকে লিখবে, হলো 9 কে 9, 9 2 18 এত দিন হলো। গুণের সময় কোনোভাবে কিন্তু অন্য জায়গায় অন্য ঘরে নিয়ে যাওয়া যাবে না। 9 সাথে কত 63, তাহলে 63 মাস। আচ্ছা 9 কত 72 বছর। ওকে, এত দূর আমরা করলাম। কিন্তু দেখো 12 মাস হলে তো একদিন হয়, তাই না? 12 মাস হলে 1 বছর হয়। তাহলে এইটাকে নিশ্চয়ই আমরা কিন্তু 12 দিয়ে যদি ভাগ করি, ব্যাপারটা কিন্তু বুঝবে। আগে পারলে তোমরা এদিক দিয়ে করো, একে 30 দিয়ে ভাগ করো, একে 30 দিয়ে ভাগ করো। দেখো প্রথমত 30 দিন, এইটাকে দেখো 30 দিনের যদি বেশি হয় তাহলে কি 30 দিনে তো 1 মাস হয়, তাহলে 30 দিনের বেশি আছে কিনা দেখতে হবে। 30 দিনের বেশি আছে তাহলে একে তাহলে মাসে পরিণত করা যাবে। তাহলে একে যদি আমি মাসে পরিণত করি, একে সাপোজ তুমি 30 দিয়ে ভাগ করো, তাই তো দিনকে মাসে পরিণত করতে হলে 30 দিয়ে ভাগ করতে হবে। 30 6 180, তাহলে 6 মাস 9 দিন, তাই তো? 6 মাসটা এখানে ঢুকবে, এখানে ঢুকলে কত হবে, তাহলে তোমার 69 কত হবে, 6 যোগ হলে কত হবে 69 মাস। আচ্ছা 69কে আবার মাসকে বছরে করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে, 12 5 60, তাহলে 9 মাস থাকছে। তাহলে এইটা সমান আমি কি লিখতে পারি, তাহলে 5 বছর, 5 তাহলে যোগ করো, তাহলে 77 বছর। এখানে কত থাকছে গো, তাহলে এই যে 9 মাস, 9 মাস আর এখানেও 9 দিন হলো। এটা আমি দিন লিখে দেবে তোমরা, সুবিধা হবে। বছর। ওকে, এইভাবে করলে তোমাদের সুবিধা হবে। যারা বুঝতে পারলে না ভিডিওটা বারবার দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? কেননা আমার তো 30 দিনে 1 মাস হয়, তাহলে 30-এর থেকে যদি বেশি থাকে তবে একে 30 দিয়ে ভাগ করব, তাই না? ভাগ করলে মাসটা পাবো। এটাও তাই, 12 মাসে যেহেতু 1 বছর হয়, তাহলে 12 থেকে যদি বেশি থাকে তবে একে 12 দিয়ে ভাগ করব, তাই না? তবে তো বছর পাবো। যাই হোক, তাহলে ভিডিওটাকে বারবার দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তার পরের প্রশ্নটা দেখো, আমাদের খুব ভালো প্রশ্ন দিয়েছে একটা, √36 প্লাস √ এত, এটা কমা চিহ্ন, তারপর এইটা ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবারে দেখো ফটাফট। 36 মানে আমি কী লিখতে পারি, 6 × 6, 25 মানে কি লিখতে পারি 5 × 5,
কমা চিহ্ন দাও। 49 মানে কী লিখতে পারি? 7 গুণিতক 7। 9কে কী লিখতে পারি? 3 গুণিতক 3। 4কে কী লিখতে পারি? 2 গুণিতক 2। 16কে কী লিখতে পারি? 4 গুণিতক 4। এরকম কেন লিখলাম? এটাকে কি বলে? বর্গমূল চিহ্ন। বর্গমূল চিহ্নের বাইরে বেরোনোর উপায়, ভেতরে যদি জোর থাকে তাহলে একটা বেরোবে। তাহলে এটা 6 বেরোবে, এটা +5। এটা দুটো 7 আছে, তাহলে একটা 7 বেরোবে। এটা দুটো 3 আছে মানে একটা 3 বেরোবে। এটা দুটো 2 আছে মানে একটা 2 বেরোবে। এটা দুটো 4 আছে মানে একটা 4 বেরোবে। তাহলে 6 5 কত? 11। এটা 7 3 কত? 10। এটা কত? 4 2 6। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে মানে ছোট থেকে বড়। দেখো লিখেছি ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে দেখো তোমাকে উত্তর কিন্তু লেখার সময় কিন্তু এগুলো কিন্তু লিখবে মনে করে। ওকে, তাহলে সবচেয়ে ছোট কোনটা? এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। ওকে, এর পরের অঙ্কটাতে আমরা যাচ্ছি। দেখো এই টাইপের অঙ্কটা কিন্তু একটু আগে করানো হয়েছে। এই সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? দেখো লিখে নিয়েছে এই সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান। স্থানীয় মান কি বলছে? যে স্থানে আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 1 লক্ষ দিয়ে গুণ করতে হবে। তাহলে 9-এর স্থানীয় মান তাহলে 9 লক্ষ। ওকে, আর 9-এর প্রকৃত মান 9 হলো, প্রকৃত মান 9। তো পার্থক্য বার করতে বলছে, মানে বিয়োগ করবে হলো। তাহলে বিয়োগটা আশা করি তোমরা যদি না পারো দেখে নাও, আমি বিয়োগটা করে দিচ্ছি। এখান থেকে 1 ধার নিয়েছো, 10 হলো। আবার এখান থেকে 1 ধার নাও, এখানে 9 এখানে 10। এখান থেকে 1 ধার নাও, এখানে 9 এখানে 10। এখান থেকে 1 ধার নাও, এখানে 9 এখানে 10। এখান থেকে 1 ধার নাও, এখানে 9 এখানে 10। ওকে, তাহলে দেখো 10 থেকে 9 বাদ দিলে 1, এখানে 9 আছে, এখানে 9 আছে, এখানেও 9 আছে, এখানেও 9 আছে, এখানে 1 নিয়ে নিচ্ছ, 8 হলো। তাহলে 8 4টে 9 1। 8 4টে 9 1। তোমরা এই বিয়োগগুলো ঠিক হয়েছে কি না কীরকম নিশ্চয়ই জানো। এই লাইন আর এই লাইন যোগ করলে যেন এই লাইন হয়। দেখো 1 আর 9 যোগ করলে, এটা তোমরা রাফে দেখে নেবে হলো। যে কোনো বিয়োগ ঠিক হয়েছে কিনা বিয়োগ ফল আর তার উপরেরটা, মানে উপরের লাইনটা আর বিয়োগ ফলটাও যোগ করলে একদম প্রথম লাইনটা হবে। দেখো 9 1 10 0 হাতের হলো 1, 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 8 আর 1 9। ক্লিয়ার? তারপরে দেখো, তারপরে আমরা 4-এর দাগে চলে যাচ্ছি। 4-এর দাগের একদম প্রথম অঙ্কটা। 4-এর দাগের প্রথম অঙ্কটা দেখো কি আছে। 4-এর দাগের অঙ্কটা আছে, দুটি সংখ্যা লসাগু ও গসাগু দিয়েছে। সংখ্যা দুটো একটি 56 হলে অপরটি কত? হলো। আমরা কিন্তু একটা সূত্র জানি, যে সেটা লিখছি আগে। এই অঙ্কটার ক্ষেত্রে মানে এরকম লসাগু গসাগু দেওয়া থাকবে আর একটি সংখ্যা হচ্ছে দেওয়া থাকবে। এরকম যত রকম হচ্ছে প্রশ্ন আসুক, তোমরা লিখবে লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। ওকে, সংখ্যা দুটির গুণফল। আচ্ছা, এবার যা যা দিয়েছে বসিয়ে দাও। লসাগু দিয়েছে 280, যে যার সোজা সেটা লিখে দাও। আর গসাগু দিয়েছে 8। আচ্ছা, একটি সংখ্যা দিয়েছে কত? 56। তাহলে দুটি সংখ্যা গুণফল, তো তাহলে একটি সংখ্যা গুণিতেও তাহলে আমরা লিখতে পারি অপর সংখ্যা, তাই না? এখানে বলেছি কি সংখ্যা দুটির গুণফল, তাহলে একটি সংখ্যা দিয়েছে 56, তাহলে আর একটা সংখ্যা জানি না, তাহলে অপর সংখ্যা লিখতে পারি। এটা গুণ আছে তো এপাশে, তাহলে সমান চিহ্ন এপাশে এলে ভাগ হবে। তাহলে আমরা কী লিখতে পারি? 280 গুণিতক 8 বাই 56। তাহলে এপাশে শুধু কি পড়ে থাকলো? অপর সংখ্যা। দেখো 8 7 56, 7 4 28 0। তাহলে অতএব অপর সংখ্যা কত? 40। অতএব অপর সংখ্যা 40। তারপরে দেখো দ্বিতীয়টা মান নির্ণয় করতে বলছে। দেখো
দেখো এই যে এই প্রশ্নটা তুলে নিচ্ছি, মান নির্ণয় করতে বলছে। তাহলে 4/5 যোগ 5/8 8 বিয়োগ 1/1/3। আচ্ছা, আমরা কি করতে পারি একে? 4/5 প্লাস 5/8 পূর্ণ ভেঙে নাও, 3 একে 3 আর 1 কত 4, 4/3। আমরা সরাসরি একে লসাগু করে নাও, সবাইকে একসঙ্গে করলে হবে 5 8 3, 5 8 3 যাবে না, তাহলে 8 5 40, 40 3 120 হলো। লসাগুকে হর দিয়ে ভাগ করো, হর দিয়ে ভাগ করলে কত হবে? 24 হবে, তাহলে 24 4 এরকম করলে সম্ভবত একটু সময় লাগবে। তোমরা যেমন খুশি করতে পারো, হলো একসঙ্গে যেহেতু করে দিচ্ছি হচ্ছে করে দিই, তোমরা দুটো 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 করতে পারো, হলো যেহেতু আগে যোগের কাজ, আগের যোগ করে নেবে। যাই হোক, তাহলে 120কে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 24 হবে, 24 4 24 4 কত 96 হবে। আবার লসাগুকে হর দিয়ে ভাগ করো, 120কে 8 দিয়ে যদি ভাগ করো 15 হবে, 15 পাচ্ছে কত 75। 15 যেটা হবে সেটা লবের সঙ্গে গুণ করবে। আবার 120কে 3 দিয়ে ভাগ করো, 40 হবে, 40 যেটা হবে লবের সঙ্গে গুণ করো, 40 4 কত 160। ওকে, এটা দেখো 75 আর 96 যোগ করো, 11 7 14 15 16 17 বিয়োগ 160 120। ওকে, এটা তাহলে 60 70 11, তাহলে 11/120। ওকে, দেখো তারপরে 3 দাগের প্রশ্নটা দেখো, এইটা আমি তুলে নিয়েছি, তারপরে এইটা করব। দেখো এটা সরলটা দেখেই তোমরা কি দেখছো, সরলের নিয়ম নিশ্চয়ই জানো। প্রথমে বন্ধনী, তারপরে এর, তাহলে এর আছে, তাহলে এদের কাজ হবে আগে 3/8 ভাজিত এদের কাজ করো, তা গুণ হবে, কেউ কাটাকাটি হবে না, তাহলে ওপরগুলো গুণ করে দাও নাকি। 2/9 27 গুণিতক 16, আমি 27 গুণিতক 16 আকারে লিখে দিচ্ছি, হলো মানে গুণ আকারে রেখে দিয়েছি, কেননা সেই তো ভগ্নাংশের ভাগের সময় কি হয়, গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দিতে হয়, তাই যেহেতু উল্টে দেবো যার জন্য গুণ করে সময় নষ্ট করলাম না। তাহলে 27 × 16/2 হলো, তাহলে 8 একে 8, 8 2 16, 2 2 কেটে গেল, তাহলে 27 3 81। দেখলে কত তাড়াতাড়ি হলো। তাহলে এর অথবাটা যেটা দেওয়া আছে দেখো, অথবাটা আরেকটা দেওয়া আছে দেখো, 4 পূর্ণ 2/3 ভাজিতক 2/3 বিয়োগ 3/8। দেখো বন্ধনী সরলের নিয়ম বারবার বলছি, বন্ধনী এর ভাগ গুণ যোগ বিয়োগ, তাহলে ভাগের কাজ আগে। 4 3 12 13 14 পূর্ণ ভেঙে নিচ্ছি, দেখো 3 12 আর 13 14, 14/3 ভাজিত 2/3 বিয়োগ 3/8, ভাগের কাজ আগে, তাহলে 14/3 গুণিতক 3/2 বিয়োগ 3/8, 2 7 14 3 3, তাহলে 7 বিয়োগ 3/8 বিয়োগ করো 8 লসাগু 56 বিয়োগ 3, তাহলে এটা কত হবে 53/8। ওকে, আচ্ছা লব যখন বড় হয়ে যায় তখন পূর্ণ ভেঙে নিতে হয়, তাই না? তখন তাহলে কি লিখবো, একে তাহলে ভাগ করে নেবে, 53কে সবসময় লবকে হর দিয়ে ভাগ করব সব সময়, মানে বড় ছোট দেখতে নেই, ভগ্নাংশের সময় সবসময় ওপরেরটাকে মাঝখানে লিখবে, নিচেরটাকে বাম পাশে লিখবে। 8 7 56, 8 6 48 5, তাহলে 6 পূর্ণ 5/8, 6 পূর্ণ 5/8। ওকে, তার পরের প্রশ্ন দেখো, ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে বলছে। আইভি দাগে বলছে ভাগ পদ্ধতিতে বর্গমূল, দেখো 256। যারা ভাগ পদ্ধতিতে বর্গমূল আগে ভালো করে শেখনি দেখে নাও। একদম প্রথম কাজ, ডান পাশ থেকে একটা বাদে একটা
পুটকি দিয়ে যাও, হলো, ডান পাশেরটা দেবে, দিয়ে একটা বাদে একটা পুটকি দেবে। ওকে, তারপরে এখানে একটা দাগ টানো। বর্গমূল করছো মানে বর্গমূল নির্ণয় করছো মানে বর্গ নামটা ডাকবে। কোনটার দিকে তাকিয়ে? ওই পুটকির ওপরে, এই 2-এর উপরে আছে যেহেতু, তাহলে 1 1 1, 2 2 4, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 1 1 বিয়োগ করো, 1 নামবে কত দূর? পুটকি পর্যন্ত, তাহলে 5 6 নামলো। এ পাশে দাগ টেনে এর ডবল লিখবে 2। এখানে কততে যাবে ধরবে কীরকম মনে মনে? দেখো এখানে যা দেবো এখানেও তাই দেবো, তাহলে এখানে যদি 1 দিই, এখানেও 1, তাহলে 21 একে 21 হবে। তাহলে এরকম কততে যাবে তুমি ধরবে কীরকম মনে মনে? এখানে তো একটা সংখ্যা দিতে হবে, তাহলে এর একটা বাদ দাও, এর একটা বাদ দাও, তাহলে 2 আছে আর 15 আছে, তাহলে 2 7 14, তাহলে 7-এ যাওয়ার কথা হিসাব মতো, কিন্তু দেখো 7-এ বেশি, তুমি গুণ করবে বেশি হয়ে যাবে, তাহলে 6-এ যাবে। দেখো 6 6 36-এর 6, হাতে গেলো 3, 6 দিয়ে 12, 13 14 15, দেখলে? ওকে, তাহলে অতএব নির্ণেয় বর্গমূল এটা উত্তর হবে, হলো, নির্ণেয় বর্গমূল 16। তার পরের প্রশ্নটা দেখো, ভির দাগে দেখো, এই যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দিয়েছে, তাহলে আমরা লিখব কি? যে বড় সংখ্যা গুণিত ছোট সংখ্যা সমান এইটা। ক্লিয়ার? আমরা এটা প্রথমে হচ্ছে লিখব। আবার তারপরে কি বলছে? বড় সংখ্যাটি ছোট সংখ্যা 3 গুণ, সেটা পরে লিখব। আচ্ছা, তাহলে আমরা লিখি বড় সংখ্যা গুণিত ছোট সংখ্যা সমান কত? 147। এবারে কি বলছে? বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, তাই না? বড় সংখ্যাটি কি? ছোট সংখ্যা 3 গুণ, তাহলে বড় সংখ্যা সোজা কি লিখতে পারি? 3 গুণিতক ছোট সংখ্যা। এটা ভালো করে বুঝবে, হলো। এটা যাই ছিল তাই লিখে দিচ্ছি আমি। দেখো আবার বলছি, প্রথমে বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 147, তাহলে আমি কি লিখেছি? বড় সংখ্যা গুণিত ছোট সংখ্যা সমান এইটা। তারপরে আরেকটা কন্ডিশন ওরা দিয়েছে কি না, বড় সংখ্যাটি কত বলে দিয়েছে ইনডাইরেক্ট, কত না ছোট সংখ্যার 3 গুণ, তাই আমি বড় সংখ্যা সোজা লিখেছি 3 গুণিত, এখানে কিছু চিহ্ন নেই মানে গুণ, তাহলে 3 গুণিত ছোট সংখ্যা, এটা যা ছিল তাই লিখেছি, এটা যা ছিল তাই লিখেছি। ছোট সংখ্যা গুণিত ছোট সংখ্যা কী হয়? ছোট সংখ্যা স্কোয়ার। 3 গুণিত 3 যদি 3 স্কোয়ার হয়, 6 গুণিত 6 যদি 6 স্কোয়ার হয়, তাহলে ছোট সংখ্যা গুণিত ছোট সংখ্যা মানে কি? ছোট সংখ্যা স্কোয়ার। তাহলে আমি কি লিখতে পারি? 3 গুণিত ছোট সংখ্যা স্কোয়ার সমান কত? 147। ওকে, আচ্ছা, এবারে 3টা গুণ আছে, সেপাশে গেলে ভাগ হবে। ছোট সংখ্যা স্কোয়ার সমান কত? 147/3, 3 4 12, 2 3 9 27। আচ্ছা, কোনো কিছু স্কোয়ার থাকলে কোনো কিছু স্কোয়ার সমান যেইটা থাকে শুধু সেইটা বার করতে হলে কি বলেছিলাম? এপাশেরটা বর্গমূল চিহ্ন দেবো। তাহলে অতএব ছোট সংখ্যা সমান এই যে বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম, 49 ছিল 49 লিখলাম। 49কে কী লিখতে পারি? 7 গুণিতক 7। বর্গমূলের বাইরে বেরোনোর উপায় কি? জোড় থাকলে একটা বাইরে হচ্ছে বেরোবে 7, তাহলে ছোট সংখ্যা পেয়ে গেলাম। তাহলে ছোট সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে অতএব বড় সংখ্যা কত? দেখো এই প্রথম লাইনে ছোট সংখ্যা জায়গায় যদি ছোট সংখ্যাটা 7 বসিয়ে দিই, তাহলে বড় সংখ্যা কত হবে? এটা সেপাশে যাবে, তাহলে 7টা সেপাশে গিয়ে ভাগ হবে। তাহলে বড় সংখ্যা সমান কত হবে? 147/7। 7 2 14, 7 1 7, 21। এটা খুব ভালো অঙ্ক, তোমরা ভালো করে দেখবে। তো আমরা দ্বিতীয় স্কুলটা দুটো পার্টেই ভিডিওটা কমপ্লিট করব। এই প্রথম পার্ট এই পর্যন্ত, পরের ভিডিওতে আমরা এই দ্বিতীয় স্কুলটা কমপ্লিট করব। ওকে, যাদের ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।